নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঠ করব সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস আরশির আকাশ। আজ আমরা এই উপন্যাসের প্রথম পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর সম্ভব হলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেই আইকনের অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে মোটেই ভুলবেন না। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে আজকের পর্বটা শুনে নেওয়া যাক। শিয়ালদহ স্টেশন থেকে নামতে গিয়ে থমকে দাঁড়ালো আরশি। সামনের কয়েক ধাপ সিঁড়ির পরই জ্ঞানত প্রথমবার এই শহরে পা রাখতে চলেছে সে। ছোটবেলায় মা বাবার সঙ্গে নাকি এসেছিল, যার কোনো স্মৃতিই নেই ওর মনে। বাবা মনে করানোর চেষ্টা করে, সোনা জ্যাঠার বাড়ি, চিড়িয়াখানা, মেট্রো রেল, ছবিগুলো সিনেমা টিভি সিরিয়ালের রেফারেন্স থেকে আন্দাজ করে নিতে পারলেও নিজের ছোটবেলাটা সেখানে খুঁজে পায় না আরশি। দেবে ট্যাক্সি লাগবে? সিঁড়ির নিচে দাঁড়িয়ে জানতে চাইল একটা লোক, পাশে আরও একজন। দুজনেরই যথেষ্ট বয়স। আরশিকে দিদি সম্বোধন করার কথা নয়, বড়লোকি চেহারার জন্যই হয়তো করল। মাথা নেড়ে ট্যাক্সির প্রস্তাব প্রত্যাখ্যান করে আরশি নেমে এলো নিচে। নাক বরাবর হাঁটতে থাকে, পিঠে ঠাউস রুকস্যাক। ট্যাক্সি তাকে নিতেই হবে। তার আগে ঠিক করতে হবে আপাতত কোথায় যাবে। দুপুর 2টোয় গোলপার্কে যাওয়ার কথা আরশি। এখন সকাল 8টা। ট্রেন যদি লেট না করতো আরও ঘন্টাখানেক আগে পৌঁছে যেত শিয়ালদায়। এখানে তাকে রিসিভ করার কথা ছিল পূর্বার। আগামী 7 দিন ওদের বাড়িতেই থাকা ঠিক হয়েছিল। ফেরার ট্রেন ধরতো ওদের বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদায় এসে। সেই মতো রিজার্ভেশনও করা আছে টিকিট। আজ ভোরে পূর্বার ফোন এলো। রিংয়ের আওয়াজে ঘুম ভেঙেছিল আরশির। বার্থে শুয়ে ফোন ধরেছিল সে। ট্রেনের দুলুনি আর তন্দ্রাভাব উপভোগ করতে করতে জড়ানো গলায় বলেছিল, ঠিক আছি রে বাবা, ঘুমোচ্ছি, এখনো কিডন্যাপ হইনি। গতকাল ট্রেনে ওঠার পর থেকে 6বার ফোন করে সতর্ক করেছে পূর্বা, পার্স মোবাইল সব সময় সঙ্গে রাখবি, টয়লেটে যাবি ট্রেনের রানিং অবস্থায়, কেউ যেচে পড়ে আলাপ করতে এলে পাত্তাও দিবি না, এইরকম আরও অনেক কিছু। কিন্তু ভোরের ফোনটা একেবারেই ওই গোত্রের ছিল না। ভীষণ উৎকণ্ঠায় পূর্বা বলে উঠেছিল, বিরাট বিপদ হয়ে গেছে রে বাড়িতে, মাকে নিয়ে যাওয়া হচ্ছে নার্সিংহোমে, হাউস ফিজিশিয়ান বলছে কার্ডিয়াক অ্যারেস্ট। তুই 2-4টে দিন অন্য কোথাও থাকার ব্যবস্থা কর, তোর কোনো রিলেটিভের বাড়িতে। মায়ের ব্যাপারটা একটু কন্ট্রোলে এলেই তোকে ডেকে নেব। উত্তরে কি বলেছিল এখন আর মনে নেই আরশির। অদ্ভুত একটা ঘোর লাগা অনুভূতি। মনে হচ্ছিল সে পড়ে রইল স্থির, ট্রেনটা তাকে ছেড়ে ছুটে যাচ্ছে। আপার বাঙ্কে তার বার্থ, উঠে বসেছিল আরশি। কান দুটো গরম হয়ে গিয়েছে, ধরাস ধরাস করছে বুক। কলকাতার কিচ্ছু সে চেনে না, এখানকার কোনো আত্মীয়দের সঙ্গে তার কোনো যোগাযোগও নেই। আরশির ফেসবুকের কিছু বন্ধু আছে অবশ্য, কিন্তু তাদের তো হঠাৎ মেসেজ করে বলা যায় না যে তোমাদের বাড়িতে থাকতে আসছি। ভার্চুয়াল ফ্রেন্ডের ওপর অতটা দাবিও খাটানো যায় না। তাহলে কি শিয়ালদায় নেমে পড়েই বাড়ি ফেরার বন্দোবস্ত করবে? ট্রেনের রিজার্ভেশন পাওয়া যাবে না কিছুতেই। উইদাউট রিজার্ভেশনে জেনারেল কামরায় জলপাইগুড়ি অবধি যাওয়া প্রায় অসম্ভব। হাতে রইল ভলভো বাস, ধর্মতলা থেকে ছাড়ে সন্ধ্যা রাতে। আরশি জানে না ধর্মতলা কোথায়। সে না হয় লোককে জিজ্ঞাসা করে পৌঁছে যাওয়া যাবে, কিন্তু সেখানেও যদি টিকিট না পাওয়া যায়, রাতটা কোথায় কাটাবে আরশি? এসি কামরায় বসে ঘামছিল সে। এইসব ঝঞ্ঝাট থেকে বাঁচতে গেলে আরশির অবশ্যই যেটা করা উচিত তা হলো বাবাকে একটা ফোন। আর কিছু ভাবতেই হবে না, বাবা আজই জলপাইগুড়ি ফেরার বন্দোবস্ত করে ফেলবে। অথবা আরশি যদি বলে আমি কলকাতার কাজ সেরেই ফিরব, বাবা জলপাইগুড়িতেই বসে তারও ব্যবস্থা করবে অনায়াসে। সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, বাবা যেখানে যাদের বাড়িতে থাকার ব্যবস্থা করবে তারা আরশির ব্যাপারে এতটাই খেয়াল রাখবে
কলকাতায় আসার মূল উদ্দেশ্যটাই পণ্ড হবে। বাবা আসল উদ্দেশ্যটা জানে না, আরশি অন্য অজুহাত দিয়ে কলকাতায় এসেছে। বলেছে মাস কমিউনিকেশন নিয়ে কোথায় ভালো পড়ানো হয়, অ্যাডমিশন অনার্সের নাম্বার দেখে হয় নাকি পরীক্ষা দিতে হবে, সব ভালো করে বুঝে আসতে চায়। কলকাতায় গিয়ে থাকবে পূর্বাদের বাড়িতে। গোটা পরিকল্পনাটায় আপত্তি করেনি বাবা। খানিক দ্বিধা নিয়ে শুধু একবার বলেছিল, আমি গিয়ে দিয়ে আসি পূর্বাদের বাড়ি, ফেরার দিন না হলে নিয়ে আসবো। কোনো দরকার নেই, অনার্সের ফাইনাল ইয়ার কমপ্লিট হয়েছে আমার, এখন আমি আর ছোট্টটি নেই। পূর্বা আমাকে স্টেশন থেকে রিসিভ করবে, ফেরার দিন সি অফও করতে আসবে, শুধু ট্রেন জার্নিটুকুই একা। পূর্বা তো হায়ার সেকেন্ডারির পর থেকে একাই যাতায়াত করতো এই রুটে, বলেছিল আরশি। বাবা আর কোনো আপত্তি করেনি। পূর্বার মা বাবার সঙ্গে আরশির কলকাতায় থাকার ব্যাপারে কথা বলে নিয়েছিল। পূর্বার সঙ্গেও কাল কথা হয়েছে বাবার। কাল যখন আরশিকে ট্রেনে তুলে দিতে এসেছিল বাবা, তখনও একবার পূর্বাকে ফোন করে জেনেছে সে শিওর আসছে নাকি আরশি ট্যাক্সি নিয়ে ওদের বাড়িতে যাবে। আসছি বলে আশ্বস্ত করেছিল পূর্বা। তখন তো আর জানতো না পরিস্থিতি এইভাবে বদলে যাবে। পূর্বার কারণেই এত নিশ্চিন্ত মনে আরশিকে ছেড়েছে বাবা। জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজে 4 বছর পড়েছে পূর্বা। লাস্ট 2 বছর আরশিদের বাড়িতে পেইং গেস্ট ছিল, ফাঁকায় লেখাপড়া করতে পারবে বলে। পূর্বা আরশিদের বাড়ির লোকই হয়ে গিয়েছিল প্রায়। ওর বাবা মাও মাঝে মাঝে এসে থাকতো। পূর্বারা আরশিদের কাছে আত্মীয়ের চেয়ে কিছু কম ছিল না। পূর্বার মায়ের হার্ট অ্যাটাকই সমস্ত ব্যবস্থাটা ওলটপালট করে দিল। কাকিমার অসুস্থতার কথা শুনে মন খারাপ করছিল আরশির, তবে তেমন জোরালো কিছু নয়। এই মুহূর্তে নিজের কলকাতায় থাকা নিয়ে সে বেশি চিন্তিত হয়ে পড়েছিল। বাবাকে ফোন করে সে ফিরে যেতেই পারে, কিন্তু যে লক্ষ্য নিয়ে সে চলেছে কলকাতায়, সেটা একবার হাতছাড়া হলে আর কখনো সুযোগ নাও আসতে পারে। চিন্তায় মাথায় জট পাকিয়ে গিয়েছিল আরশির। বাং থেকে নেমে সে ট্রেনের টয়লেটে যায়। ঘাড়ি মুখে জল দিয়ে যখন ফিরে এলো, ছুটন্ত ট্রেনের কাচের জানালার বাইরে তখন ভোর ফুটছে। ওই আলোয় যেন একটু সাহস জুগিয়েছিল আরশিকে। মনে হয়েছিল কলকাতায় ঘণ্টাখানেক ঘুরে দেখি না, কোথাও নিরাপদ কোনো থাকার ব্যবস্থা করা যায় কি না। না পেলে বাবাকে সমস্যার কথা জানাবে। ভাবনা থামিয়ে ফের চাদর টেনে ঘুমের কোলে মাথা রেখেছিল আরশি। ট্রেনের দুলুনির ঘুম ভীষণ এনজয় করে আরশি। তার উপর এবার সে একা, এর মজাই আলাদা। আবারও ঘুম ভেঙেছিল ফোনের রিংটোনের আওয়াজে। বাবার কলে। জিজ্ঞেস করেছিল, পৌঁছলি? ট্রেনের অ্যারাইভাল টাইম ধরে ফোন করেছিল বাবা। আরশি একেবারে স্বাভাবিক গলায় বলেছিল, না পৌঁছইনি এখনো, লেট রান করছে। কত লেট জানতে চেয়েছিল বাবা। আরশি বলেছিল, খুব বেশি নয় মনে হয়, তেমন হলে কো প্যাসেঞ্জাররা নিশ্চয়ই বলাবলি করতো। তুমি চিন্তা করো না, ট্রেন থেকে নেমেই ফোন করে দেব। সেই ফোন এখনো করা হয়নি। স্টেশন চত্বর ছেড়ে বেরিয়ে এসেছে আরশি। সামনে ওয়ান ওয়ে রাস্তা। কলকাতার ভিড় সম্বন্ধে যা শুনেছিল এখন তেমনটা দেখছে না। গাড়ি জ্যাম নেই, লোক চলাচল স্বাভাবিক। কাঁধের ভারী ব্যাগটার জন্য একটু ঝুঁকে গিয়েছে আরশি। স্টেশনে ঢোকার রাস্তা ছেড়ে উঠে পড়ে ফুটপাথে। লাগোয়া ওয়ান ওয়ে রাস্তাটা গিয়েছে বাঁ দিকে, ওপারেরটা ডান দিক। গোলপার্কটা কোন দিকে? কাজটা যেহেতু ওখানেই, ওখানকার কাছাকাছি কোনো একটা হোটেলেই থাকা উচিত হবে। শুধু একটা বিষয়ে চিন্তা, 21 বছরের একটি মেয়েকে কি একা থাকতে দেবে কোনো হোটেলে? ডান পায়ে তাকিয়ে এক ভদ্রলোককে বেছে নেয় আরশি। উনি কাছাকাছি এসে পড়তেই জিজ্ঞাসা করে, স্যার গোলপার্ক যাব, কোথায় দাঁড়াবো ট্যাক্সির জন্য? আরশিকে আপাতমস্তক দেখে নিয়ে লোকটা বলে, ওপারের রাস্তায় চলে যাও। ট্যাক্সি যদি রিফিউজ করে ক্রসিংয়ে দাঁড়ানো ট্রাফিক পুলিশকে বলবে, ওরাই অ্যারেঞ্জ করে দেবে ট্যাক্সি। থ্যাংক ইউ বলে সৌজন্যের হাসি হাসলো আরশি। হাসি বিনিময় করে এগিয়ে গেল লোকটা। সিগন্যাল না পেয়ে সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আরশি রাস্তা পার হয়। ওপারে পৌঁছে একটা হলুদ ট্যাক্সিকে হাত দেখাতেই দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার জিজ্ঞাসা করল, কোথায়? আরশি গন্তব্য বলে। ড্রাইভার বলল,
উঠে পড়ুন। এখনো অবধি ঠিকঠাক আছে সব কিছু। শহরের মানুষগুলো বেশ কোঅপারেট করছে। এরপর কি হয় দেখা যাক। কলকাতার বদনাম তো কিছু কম নয়। কাঁধের ব্যাগ পাশে রেখে সিটে হেলান দিয়েছে আরশি। ট্যাক্সি ড্রাইভারের চেহারাটা সভ্যভদ্র। এর থেকে কি গোলপার্ক সংলগ্ন কোনো ভালো হোটেলের রেফারেন্স যাওয়া যায়? ভালো বলতে হাইফাই কিছু নয়, মধ্যবিত্তের জন্য নির্ভরযোগ্য হোটেল। আরশির সঙ্গে খুব বেশি টাকা নেই, হোটেলে থাকতে হতে পারে দুঃস্বপ্নেও ভাবেনি। ডেবিট কার্ড অবশ্য একটা আছে, তবে অ্যাকাউন্ট তেমন হেলদি নয়। লাগে না তো বড় একটা। দামি হোটেলে থাকতে হলে বাবাকে বলতে হবে অ্যাকাউন্টে টাকা ফেলতে। বাবা জানতে চাইবে হঠাৎ টাকার দরকার পড়েছে কেন। সত্যি বললে বাবা কিছুতেই একা হোটেলে থাকতে দেবে না। আর মিথ্যে বলতে গিয়ে এত কথা বানাতে হবে, পরে হয়তো নিজেরই মনে থাকবে না। অর্থাৎ নিজের ভাড়ারে যেটুকু টাকা আছে তার সঙ্গে সঙ্গতি রেখেই বাঁচতে হবে হোটেল। ইতিমধ্যে 3টে ক্রসিং পার হলো ট্যাক্সি। কোনোটাতেই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এখন রাস্তা বেশ ফাঁকা। স্পিড তুলছে ড্রাইভার। আরশি জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, গোলপার্কে মাঝারি ভদ্রস্থ কোনো হোটেল? কথা শেষ করতে পারে না আরশি। ফোন বাজছে তার। মনে হচ্ছে বাবারই ফোন। আরশিটি করার কথা ছিল, ভুলে মেরে দিয়েছে। জিন্স থেকে ফোন সেটটা বার করলো আরশি। হ্যাঁ, ঠিক তাই, বাবার কল। কানে ফোন নিয়ে আরশি বলল, হ্যাঁ বাবা, নেমে পড়েছি, ট্যাক্সিতে আছি এখন। পূর্বা নিতে এসেছে? ও প্রান্ত থেকে জানতে চাইল বাবা। আরশি বলল, হ্যাঁ, আমার পাশেই বসে আছে, কথা বলবে? না দাঁড়াও, পরে কথা বলো, ফোনে কাউকে কোনো মেসেজ পাঠাচ্ছি দেখছি। ওকে ওকে, পরে কথা হবে। ওদের বাড়ি পৌঁছে সময় করে একবার ফোন করিস। রাখছি। ফোন কাটলো বাবা। আরশির এই মুহূর্তে ভীষণ টেনশন হচ্ছে। এত বড় মিথ্যে কথা বলার জন্য নয়, মিথ্যেটা যখন বলছে ড্রাইভার ঘাড় ঘুরিয়ে কড়া চোখে তাকিয়েছিল। ভেবেছে মেয়েটার নিশ্চয়ই কোনো পথ মতলব আছে। সঙ্গে কেউ নেই, অথচ বাবাকে বলছে পাশে বসে আছে একজন। ড্রাইভারের যা এক্সপ্রেশন দেখলো আরশি, হঠাৎ গাড়ি থামিয়ে না বলে ওঠে, নেমে যান। সাধারণত এত স্পিডে বাইক চালায় না সৌর্য। ফাঁকা হাইওয়ে পেলে বড়জোর 60, এখন চালাচ্ছে 100-র ওপর। যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরতে হবে। বিকেলের দিকে একটা অ্যাসাইনমেন্ট আছে। পিঠোপিঠি দিনে দুটো কাজ নেওয়া ঠিক হয়নি, বিশেষ করে দুটো কাজের মাঝে দূরত্ব যেখানে প্রায় 250 কিলোমিটার। মহলিয়াতে লোকেশন শ্যুট করে এলো সৌর্য। কলকাতায় ফিরে লুক টেস্টের ফটো তুলতে হবে। দুটো কাজই সুমিত্রার। সিনেমা এবং টিভি সিরিয়ালে স্টিল ফটোগ্রাফির কাজ সুমিত্রার হাত ধরেই শুরু করে সৌর্য। হিসেব মতো সুমিত্রাকে কাকা সম্বোধন করা উচিত। খুব ঘনিষ্ঠ না হলেও বাবার বন্ধু ছিল সুমিত্রা, ক্লাসমেট। কিন্তু আর্টিস্ট পরিমণ্ডলে কাকা মামা জ্যাঠা পিসি চলে না। বড়রা যতই বড় হোক, সবাই দাদা দিদি। শিল্পীদের ক্ষেত্রে এই বাড়তি সুবিধাটার যে কে বন্দোবস্ত করেছিল কে জানে। তবে তিনিও যে একজন শিল্পী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হাইওয়ের দুপাশে এখন জঙ্গল। দুদণ্ড থামতে ইচ্ছে করছে সৌর্যর। উপায় নেই, 4টের মধ্যে কলকাতায় তাকে ফিরতেই হবে। তার আগে বাড়ি ঢুকে চান খাওয়া সারলে মা মনে শান্তি পাবে। নিজেও ফ্রেশ মুডে লুক টেস্টে ছবিগুলো তুলতে পারবে। ডে লাইট থাকতে থাকতে আউটডোর শ্যুট সেরে নিতে হবে, সুমিত্রার তেমনটাই নির্দেশ। বলেছিল 3টের মধ্যে ঢুকে যেতে। কজন ক্যান্ডিডেট অডিশন দিতে আসছে জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিল সৌর্য। অডিশনে সিলেক্ট হলে তবেই ফটোশ্যুট। 3টের জায়গায় 4টেতে পৌঁছলে খুব লেট হবে না বলে মনে হয়। অত ঘড়ি ধরে চলে না টলিউড ইন্ডাস্ট্রি, কিন্তু দিনের আলো তো লেট করবে না। হাইওয়ে লাগোয়া এই জঙ্গলটায় যখন বিকেলের হলুদ আলো ছড়িয়ে পড়বে, সৌর্য তখন ইউনিটের এক কাদা লোকের মাঝে অতি ব্যস্ততায় ফটো তুলে যাবে সুমিত্রার নতুন সিনেমার সম্ভাব্য অভিনেতা অভিনেত্রীদের। প্রকৃতির ছবি তুলবে বলেই ফটোগ্রাফি শিখেছিল সৌর্য। এখন সেই প্রকৃতিকে ফেলে রেখে ছুটতে হচ্ছে রোজগারের ধান্দায়।
এমনটাই বোধহয় বেশিরভাগ মানুষের জীবনে ঘটে। সৌর্যর বাবা হতে চেয়েছিল লেখক, অ্যাড এজেন্সির কপিরাইটার হিসেবে কাজ উঠল প্রথমে, তারপর সেই কোম্পানির প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। বড় অসময়ে চলে গেল বাবা। সৌর্য তখন সবে কলেজে ঢুকেছে। বাবা বলতো, জেনারেল কোর্স নিয়ে কলেজে পড়ছিস পর, রোজগার করবি সেই কাজ করে যেটাতে আনন্দ পাবি। তার জন্য যদি অন্য ধরনের লেখাপড়া করতে হয় তো করবি। জীবনভর অপছন্দের কাজ করে যাওয়া যে কী শাস্তির তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই কথাটা সৌর্যর বেলায় খাটে না, যেহেতু ওর মাথার ওপরে ছাদ যথেষ্ট পুরু। বাবা মোটা মাইনের চাকরি করত, মা কলেজে পড়ায়। সংসারের প্রয়োজনে অপছন্দের রোজগারের রাস্তা বেছে না নিলেও চলবে। হাতে অনেকটাই সময় নিজের মতো কেরিয়ার গড়ার। ঘটনাচক্রে ২৬ বছরেই তা গড়ে উঠেছে। মা তাতে সন্তুষ্ট নয়, বলে, সে যতই ইনকাম হোক, সেই তো ফটোগ্রাফার। তোর বিয়ের জন্য ভদ্রশিক্ষিত ঘরের মেয়ে পাওয়া যাবে না। এদিকে আবার প্রেম করারও মুরদ নেই। সে যেমন মেয়েই হোক, আমি বিয়েতে কিন্তু আপত্তি করতাম না। মা খুবই খোলা মনের মানুষ, জীবনকে দেখতে জানে পজিটিভ অ্যাঙ্গেলে। সৌর্যর বাবা ছিল সংশয়ী, দ্বিধাগ্রস্ত। মা বহুবার বলেছে, চাকরিটা ছেড়ে লেখালেখি করো। আমার যা চাকরি, তাতে স্বচ্ছন্দে একটা সংসার টানা যায়। যে কাজে আনন্দ পাচ্ছ না, কেন করছো সেটা? তুমি তো নিরুপায় নও। বাবা বিভিন্ন সময় নানা ধরনের উত্তর দিত, তবে সুর একটাই, যেমন, লেখালেখি করতে গিয়ে তো এক পয়সাও রোজগার হবে না। কতটা কি লিখতে পারি তাই তো জানি না। লিখতে ভালোবাসি বললেই তো আর চলবে না, ভালো লিখতে হবে। মা যুক্তি দিত, কোনো স্রষ্টাই বলতে পারে না তার সৃষ্টি কত উৎকৃষ্ট, বিচার করে অন্যজনে। তুমি তো গল্প কবিতা বেশ ভালোই লিখতে। তা তো শুধু আমি নয়, বন্ধু বান্ধবরাও বলতো। বাবার উত্তর হতো, ওই প্রশংসা নিরপেক্ষ নয়। নিকট সম্পর্ক হওয়ার জন্যই অজান্তে বেশ খানিকটা প্রশ্রয় মিশে থাকে। নামি দামি পত্রিকা বা প্রকাশকের কাছে আমি হয়তো পাত্তাই পাবো না। মা বলতো, চেষ্টা করে দেখোই না ছাপা হয় কি না। বহু নামী লেখক বেশি বয়সে লেখা শুরু করেছিলেন। তারা কি জানতেন পাঠকদের মনের এত কাছাকাছি তারা পৌঁছে যেতে পারবেন? বাবার মুখে তখনও ব্যঙ্গের হাসি। বলতো, যেসব লেখককে মিন করে কথাটা বলছো, তাদের প্রতিভার কাছে আমি তো নস্যি। তবে একটা সময় অনেক অ্যাভারেজ লেখক গল্প উপন্যাস লিখে উপার্জন করেছে। এখন সেই বাজারটাও নেই। লোকে সাহিত্য এখন পড়ে কোথায়? হয় টিভি, নয়তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ব্যস্ত। পাঠকই যেখানে নেই, লিখে কী লাভ? ভালো না লাগলেও অ্যাড এজেন্সির কাজটাই আমায় করে যেতে হবে। আর কিছু না হোক, টাকাটা তো আসছে। ভিত শক্ত হচ্ছে সংসারের। দুজনের মধ্যে কে কতদিন কর্মক্ষণ থাকবো তাই বা কে বলতে পারে। বড় একটা অসুখ হলে বিশাল টাকাও সামান্য বলেই মনে হবে। মা এবার ক্ষান্ত দিত। একদিন বলেছিল, ঠিক কত টাকা জমা হলে তোমার সংসার বিপদমুক্ত হবে হিসেব করে বলো তো আমাকে। এর হিসেব যে মেলে না বাবা ভালো করেই জানত। তবু বিরস মুখে টাকার জন্য চাকরি করে গিয়েছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেল বাবা। জমা টাকা আর এক পয়সাও খরচা হলো না বাবার জন্য। জঙ্গল শেষ হলো। দুপাশে রুক্ষ সূক্ষ্ম জমি, দূরে গ্রাম রেখা, টিলা, অসাধারণ সুন্দর প্রকৃতি। ঝড়ের গতিতে বাইক চললেও মাঠের মাঝে পলাশ শিমুল চোখ এড়াচ্ছে না। ফুল আসা শুরু হয়েছে গাছগুলোয়। লোকেশনেও পলাশ শিমুল দেখেছে সৌর্য। সুমিত দা যে সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে, তাতে ওই ফুলগুলো দৃশ্য আবহের কাজ করবে। পলাশ শিমুল ফুলের সময় চলে গেলে শুটিং স্থগিত রাখা হবে আগামী বসন্ত পর্যন্ত। ঠিক এই শর্ত তুলে সুমিত দা সৌর্যকে তাড়া দিয়ে পরপর দুদিনে দুটো ভারী কাজ করাচ্ছে। গত বৃহস্পতিবার একটা ম্যাগাজিনে রান্নার ছবি শ্যুট করছিল সৌর্য। ফোন এলো সুমিতদার। বলল, সামনে শনি রবিতে কোনো অ্যাসাইনমেন্ট নিস না, আমার প্রোডাকশনের আর্জেন্ট দুটো কাজ আছে।
সূর্য বিরক্ত হয়েছিল খুব, বলেছিল, দুদিন আগে কাজ আছে বললে হয় কখনো? 1 মাসে শিডিউল করা থাকে আমার, এবং সেটা তুমি খুব ভালো করেই জানো। সুমিত্রা বলল, রবিবারে আবার কিসের কাজ রে? স্টুডিওয় ছুটি, অফিস কাছারি বন্ধ, শনিবার কাজ থাকতে পারে। ওটা প্লিজ অন্য কাউকে দিয়ে ম্যানেজ কর। আমার কাজটা না হলে তো প্রডিউসার পালাবে, আর প্রডিউসার পালানো মানে জানিস তো, বউ পালালে ফিরে আসার একটা চান্স থাকে। প্রডিউসারের বেলায় নো চান্স, কোনোদিন মুখোমুখিই হতে চাইবে না লোকটা। নামী পরিচালক ছাড়া প্রডিউসার পাওয়া যে কি কঠিন তা ভালো মতোই বোঝে সূর্য। সুমিত্রার ঝুলিতে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড থাকলেও আজও তেমন নামী হয়ে উঠতে পারেনি। 10টা ছবি করা হয়ে গেল। সূর্য বলেছিল, প্রডিউসারের এত তাড়া কিসের? 2 দিনের নোটিসে কাজ ধরতে বলছো আমাকে? উত্তরে যা বলেছিল সুমিত্রা, তাতে সূর্যর মনে হয়েছিল কাজটা করে দেওয়া জরুরি। অন্য কেউ রিকোয়েস্ট করলে না বলে দিত। যতই হোক, সুমিত্রাই পছন্দ মতো কাজের সুযোগ করে দিয়েছে সূর্যকে। হ্যাঁ, এটা ঠিকই, অনেক ফর্মে এসে ছবি তুলতে হয়, তবে চাকরি যেহেতু নয়, সূর্য ফ্রিল্যান্স ফটোগ্রাফার, নিজের পছন্দ মতো ছবি তুলতে পারে সময় বের করে। যে সিনেমাটার জন্য এত তাড়াহুড়ো করছে সুমিত্রা, তার প্রডিউসারের সন্ধানে কাটিয়েছে 2 বছর। অনেকের সঙ্গেই কথা পাকা হতে হতে কেচে গেছে। এবারের প্রডিউসার নাকি টাকা হাতে নিয়ে রেডি। সোনার ব্যবসায়ী, জীবনে প্রথম সিনেমায় টাকা ঢালছেন। সুমিত্রার গল্পটা নাকি তার ভারী পছন্দ হয়েছে। গল্প অবশ্য সুমিত্রার লেখা নয়, উঠতি এক লেখকের। সুমিত্রার রাইট কিনে নিয়েছে 2 বছরের জন্য। সেই 2 বছর শেষ হতে চলল। রাইট ব্যাক করে যাবে লেখকের কাছে। তার উপর আবার গল্পের প্রেক্ষাপট বসন্তকাল, নাম দক্ষিণ হাওয়া। প্রডিউসারের যেহেতু ভীষণ পছন্দ হয়েছে গল্পটা, বলেছেন মার্চ এপ্রিলের মধ্যেই শুটিং সেরে ফেলতে, নয়তো পরের বসন্তকাল। গল্পের 80% থাকবে আউটডোরে। বাংলা বিহারের রাঢ় অঞ্চল। আকাশ থাকবে মেঘহীন, পলাশ শিমুলে ছেয়ে যাবে চারপাশ, লাল মাটির রাস্তায় ধুলো উড়বে। এইসব না থাকলে গল্পের ফ্লেভারটাই আনা যাবে না সিনেমায়। তাই শুটিং করতেই হবে বসন্ততে। অগত্যা সূর্যকে ছুটতেই হলো মহুলিয়াতে। লোকেশন অনেক আগেই দেখে রেখেছিল সুমিত্রা। এখনকার ফটো তুলে দেখাতে হবে প্রডিউসারকে। ঘাটশিলা থেকে 3 কিলোমিটার দূরে লোকেশন। টিলা মতো একটা পাহাড়, তার আশেপাশে লাল মাটির রাস্তা, আর 2টো পুরনো জীর্ণ বাড়ি। একটা দোতলা, লোকজন থাকে, অন্যটা একেবারেই ভগ্নদশা। সেই ভেঙে পড়া বাড়িটা ছোটখাটো টিলার ওপর। সমস্ত ডিটেলস দিয়ে সূর্যকে ফটো তুলতে পাঠিয়ে দিয়েছিল সুমিত্রা। রবিবার, মানে আজ কোনো অ্যাসাইনমেন্ট ছিল না সূর্যর। নিজের মতো ফটো তুলতে বেরোতো, অথবা আড্ডা মারতে যেত ফটোগ্রাফি ক্লাবে। গতকাল একটা কাজও নেওয়া ছিল, ক্যালকাটা ক্লাবে একটা কোম্পানির দেওয়া পার্টির ফটোশ্যুট। কাজটা অর্ণবকে দিয়ে সুমিত্রার কাজে বেরিয়ে পড়েছে সূর্য। আউটডোরে শ্যুট করতে ভালোই লাগে সূর্যর, কিন্তু লুক টেস্টটাই ভীষণ বোরিং, যেটা এখন করতে চলেছে। আবার হাইওয়েকে ঘিরে ধরল জঙ্গল। হেলমেট থাকায় জঙ্গলের গন্ধ পাচ্ছে না সূর্য। মাথা খোলা থাকলেও হয়তো পেত না যা স্পিডে বাইক চালাচ্ছে। বহুক্ষণ হলো তাকে কোনো গাড়ি ক্রস করে যায়নি। সামনের গাড়িগুলোকে ছুঁয়ে ফেলেছে সে, আরও এগিয়ে যাচ্ছে। এই যে এত তৎপরতা সব বিফলে না যায়। লোকেশন শ্যুট করতে গিয়ে এই রকমই একটা আশঙ্কা ভর করেছিল সূর্যের মনে। 2 বছর আগে যে পুরো বাড়িটা দেখে গিয়েছিল সুমিত্রা, যেখানে বসবাস করত এক পরিবার, সে বাড়ি জীর্ণদশা আর নেই। সারিয়ে টারিয়ে রং করা হয়েছে। এখন একেবারে পুরনো ডিজাইনের নতুন বাড়ি। আর ছোট টিলার ওপর যে বাড়িটা দেখেছিল সুমিত্রা, তা প্রায় মাটিতে মিশে গিয়েছে। দক্ষিণ হাওয়া গল্পটা সুমিত্রার কাছ থেকে শুনেছে সূর্য। বাড়ি দুটো ওভাবে পাল্টে গেলে ওই লোকেশনে সিনেমাটা করা প্রায় অসম্ভব। ছবি তোলার আগে সুমিত্রাকে ফোন করেছিল সূর্য, জানালো বাড়ি দুটোর এখনকার চেহারা। তারপর জানতে চেয়েছিল, কি করব, তুলবো ছবি?
মনে তো হচ্ছে তোমার কোনো কাজে লাগবে না। সুমিত্রা কতটা কি শুনতে পেল কে জানে। ফোনে সিগন্যাল উইক ছিল। উত্তরে যা বলল সেটাও স্পষ্ট কানে আসেনি সৌর্যর। যতটুকু বুঝেছে সুমিত্রা চাইছে বাড়ি নিয়ে পরে ভাবা যাবে। আপাতত ছবি টবি তুলে প্রডিউসারকে দেখাতে হবে যে কাজ শুরু হয়ে গিয়েছে। পি প্রোডাকশনের খরচ এবং মেন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জন্য অ্যাডভান্সে প্রডিউসারের বেশ কিছু টাকা খসিয়ে দিতে হবে। তাহলে চট করে আর প্রজেক্ট ফেলে পালাতে পারবে না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অদ্ভুত সব মজার ব্যাপার হয়। সুমিত্রা যে বলেছে প্রডিউসারের টাকা খসিয়ে দিলে পালাবে না, এটা নিছকই সান্ত্বনা। ইন্ডাস্ট্রিতে এমন বহু ছবি পড়ে আছে যার 60-70% কাজের পর হাত গুটিয়ে নিয়েছে প্রডিউসার। গোটা সিনেমা হয়ে আছে, রিলিজের ব্যবস্থা হয়নি, এই ঘটনাও কিছু কম নেই। তবু যেসব মানুষ একবার সিনেমার জগতে এসে কাজ শুরু করেছে, জড়িয়ে পড়েছে অদ্ভুত মোহে। এত অনিশ্চয়তা এই ফিল্ডে, তবুও একজন ট্রলিম্যানও এই কাজ ছেড়ে অন্য কাজে গিয়ে শান্তি পায় না। আগুনে ঝাঁপ দেওয়া পতঙ্গের মতো শুটিংয়ের আলোর কাছে গিয়ে তারা ভিড় করে। সৌর্য কিন্তু সিনেমা সিরিয়ালে ছোঁয়াচে বাঁচিয়ে চলার চেষ্টা চালায়। ইনকামের জন্য ম্যাগাজিনের মডেল শুটিং বা প্রোডাক্ট ফটোগ্রাফির ওপর বেশি জোর দেয়। সিনেমার মোহ তাকে পেয়ে বসেনি। ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেওয়ার সময় সুমিতার ইউনিটে কাজ করেছে। তারপর যতটুকু যা করেছে অতি কাছের মানুষের অনুরোধে, অথবা হাতে যখন অন্য কাজ নেই স্রেফ টাকার জন্য। সাধারণ মানুষেরও সিনেমার কাজকর্ম নিয়ে অপার কৌতূহল। মহলিয়ায় যে দোতলা বাড়ির ছবি তুলতে গিয়েছিল সুমিত্রা, সেখানে এখন নতুন পরিবার থাকে। সুমিত্রা যে সময় বাড়িটা গিয়ে দেখে এসেছিল তখনকার বাসিন্দা এখন আর নেই। তারা বাড়ি বিক্রি করে চলে গিয়েছে। ছবি তুলতে আসার আগে সৌর্য সুমিত্রাকে বলেছিল, বাড়ির ভেতরে ছবি তুলতে দেবে মালিক? তুমি যে আমাকে পাঠাচ্ছ জানিয়ে রেখেছো? সুমিত্রা বলেছিল, আরে বাড়ির মালিককে তো ফোনে পাচ্ছি না, নাম্বার পাল্টেছে বোধহয়। তুই যা না, ওরা লোক ভালো, তুলতে দেবে ছবি। 2 বছর আগে যখন রেকি করতে গিয়েছিলাম ওদের তো বলেছিলাম এ বাড়িতে শুটিং করব। শুনে ওদের কি আনন্দ। তুই শুধু আমার নামটা বলে শুটিং তাড়াতাড়ি শুরু হচ্ছে বলে জানিয়ে দিবি, আর দেখবি ওদের উৎসাহ। সেই ভরসায় ওই বাড়ির কড়া নেড়েছিল সৌর্য। তার খানিক আগে সুমিত্রাকে ফোনে জানিয়েছিল বাড়িটার রেনোভেশন হয়েছে। তা সত্ত্বেও ফটো তুলতে বলেছে সুমিত্রা। কড়া নাড়া শুনে বাড়ির দরজা খুললেন মাঝবয়সী এক ভদ্রলোক। সৌর্য সুমিত্রার রেফারেন্স দিয়ে কি কাজে এসেছিল বলেছিল। ভদ্রলোক জানালেন তিনি বাড়িটার নতুন মালিক, এখানে শুটিং হোক তিনি চান না। হোঁচট খেয়েছিল সৌর্য। বলেছিল শুটিংয়ের জন্য ভাড়া বাবদ ওরা বেশ কিছু টাকা পাবেন। টাকা দেওয়ার সিদ্ধান্তটা স্পটে দাঁড়িয়ে নিয়েছিল সৌর্য। জানা নেই বাজেটে সুমিত্রা ভাড়ার অঙ্ক ধরেছে কিনা। ভদ্রলোক তাতেও রাজি হলেন না। সৌর্য তখন ভাবতে শুরু করেছিল আর কি বলে বাড়িওয়ালাকে প্রলুব্ধ করা যায়। পেয়েও গিয়েছিল একটা রাস্তা। তাড়াহুড়োতে বুঝতে পারেনি ওটা রাস্তা নয়, ওটা খাদ। সৌর্য বলেছিল, সিনেমাটাতে আপনারও একটা চরিত্র আছে, রোলটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুমিতা বলেছে বাড়িওয়ালাকে দিয়েই অভিনয়টা করাবে। ভদ্রলোক বললেন, সেটা হয়তো উনি আগের বাড়িওয়ালা সম্বন্ধে বলেছিলেন, যার সঙ্গে ওর দেখা হয়েছিল। কাউকে না দেখে তো আর পার্ট দেওয়া যায় না। তাছাড়া সিনেমায় অভিনয়ের কোনো ইচ্ছে আমার নেই। সৌর্য পড়েছিল মহাগাড্ডায়। কোনো প্রলোভনেই কাজ হচ্ছে না। এমন সময় পর্দা সরিয়ে ঘরে এন্ট্রি নিয়েছিলেন ভদ্রলোকের স্ত্রী। পর্দার আড়াল থেকে সব কথা শুনছিলেন বোঝা গেল। বললেন, হোক না বাড়িতে শুটিং, ক্ষতি কি? আমিও কোনোদিন শুটিং দেখিনি। ভদ্রলোক বললেন, শুটিংয়ের জন্য ছেলে মেয়েদের লেখাপড়ায় ক্ষতি হবে, সে এক মহা যাগযজ্ঞ। বড় বড় লাইট স্ট্যান্ড, এক গাদা লোকজন, হইচই, পুরো তছনছ করে দিয়ে যাবে ঘরের জিনিসপত্র। গৃহিণী এই কথায় দমলেন না। বলেছিলেন, সেসব আমি গুছিয়ে নেব। ছেলে মেয়ে কটা দিন শুটিং দেখবে, এখন তো পড়ার চাপ নেই, অনেক কিছুই জানতে পারবে, শিখবে। সব কিছু থেকেই শেখার আছে। স্ত্রীর উৎসাহে বাড়িওয়ালার অনড় অবস্থান বুঝি একটু আলগা হলো।
উত্তর খুঁজে পাচ্ছিলেন না। ততক্ষণে ঘরে ঢুকে পড়েছে বাড়ির 2 ক্ষুদে সদস্য। হয়তো লেখাপড়া ছেড়ে উঠে এসেছিল। ছেলেটার বয়স 10-11, মেয়েটা আরও একটু ছোট। দুজনেই মায়ের কাছে জানতে চাইল তাদের বাড়িতে কি ঘটতে চলেছে, নতুন লোকটা এসেছে কেন। সন্তানদের ছোট করে উত্তর দিয়ে ভদ্রমহিলা সৌর্যর কাছ থেকে জানতে চেয়েছিলেন, আচ্ছা, আপনাদের সিনেমায় নায়ক নায়িকা কোন দুজন? টলিউডের সবচেয়ে হিট জুটির নাম করে দিয়েছিল সৌর্য। ভদ্রমহিলা তো খুব খুশি, বলেছিলেন, ওরে বাবা, ওদের সামনে থেকে দেখব, ভাবতেই পারছি না। মহিলার ওরকম সরল উচ্ছ্বাস দেখে একটু হলেও অপরাধবোধে ভুগছিল সৌর্য। সুমিত লিড রোলে কাকে কাকে নিচ্ছে কিছুই জানে না সে। জীর্ণ বাড়ি নতুন হওয়ায় আদৌ এখানে শুটিং হবে কি না তারও নিশ্চয়তা নেই। সৌর্য শুধু জানে যে করেই হোক এ বাড়ির ছবি তুলে নিয়ে যেতে হবে। প্রফেশনাল কাজের জগতে এই ধরনের মিথ্যাচার প্রায় নির্দোষ বলেই ধরা হয়। তবু খারাপ লাগছিল সৌর্যর। নানা গল্প গাছাই সৌর্য যখন জমিয়ে নিয়েছে, বাড়িওয়ালা স্ত্রীকে বললেন, অফিসের ভাত দাও, বেরোতে হবে তো। এই রে, দেখেছো, আমি তো ভুলেই গিয়েছি তুমি বেরোবে, বলে ভেতরের দিকে তাড়াতাড়ি চলে গেলেন মহিলা। বাড়িওয়ালা তখন সৌর্যকে জিজ্ঞেস করেছিল, শুধু এই বাড়িরই ছবি তুলবেন নাকি আশেপাশে আরও কোনো স্পটের? সৌর্য বলেছিল, এই এলাকার বেশ কিছু জায়গার ছবি তুলতে হবে। সিনেমার 80% ঘটনা এখানেই ঘটবে। বাড়িওয়ালা আগের চেয়ে অনেকটাই নরম, বলেছিলেন, তার মানে তো আপনার অনেকক্ষণের কাজ। দুপুরের খাবারটা আমাদের বাড়িতেই সেরে নেবেন। গিন্নিকে আমি বলে যাচ্ছি। অবশ্য আমি না বললেও ও আপনাকে ঠিক খাইয়েই ছাড়ত। এত অল্প পরিচয়ের কারোর বাড়িতে লাঞ্চ ডিনারের কথা ভাবতেই পারে না সৌর্য। কিন্তু ও বাড়ির মানুষজন, চারপাশের সহজ স্বাভাবিক প্রকৃতির জন্যই সৌর্যর না বলতে ইচ্ছে হয়নি। ও বাড়িতে চা খেয়ে বেরিয়ে গিয়েছিল আশেপাশে ছবি তুলতে। ফিরে এসে বৌদির বাড়ির ছবি তুলতে লাগলো। মহিলাকে বৌদি সম্বোধনই করেছিল। ও বাড়ির রান্নাঘর, দোতলায় ওঠার সিঁড়ি, উঠোনের ছবি, তারপর ছাদের চতুর্দিক। দোতলার ঘরের জানালা থেকে উঠোন, মানে সুমিতা যেমন যেমন বলেছে তেমনই ছবি তুলে গিয়েছে সৌর্য। দক্ষিণ হাওয়ার গল্পটা যেহেতু জানে, শুটিং জোনগুলোও আন্দাজ করতে পারছিল। এমন একটা বাড়ি গল্পটার বড় চরিত্র। দুপুরে স্নান হলো ও বাড়িতেই। খাওয়ার সময় অনেক গল্প হলো বৌদি আর বাচ্চা দুটোর সঙ্গে। মেয়েটার নাম স্বর্ণতোয়া। কাছেই সুবর্ণরেখা নদী, তাই তার সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। ছেলেটা তূর্ণীর। আদিবাসীদের তীর রাখার আধার। এলাকাটা আদিবাসী অধ্যুষিত। শনিবার বাচ্চা দুটো স্কুল ছুটি। মলয়দা, মানে বাড়িওয়ালা, গালুরির এক কারখানার অ্যাকাউন্টসের হেড। শনিবার হাফ ডে, ফিরে এলেন বিকেল শেষ হওয়ার আগে। সৌর্য ততক্ষণে দোতলার ঘরে গিয়ে ঘন্টা 2 ছোট্ট ঘুম দিয়েছে। চারপাশে এত নির্জন, ঘুমটা সন্ধে গড়িয়ে যেতে পারত। মলয়দার বাইকের শব্দে ঘুম ভাঙল। ধর্মর করে বিছানায় উঠে বসেছিল সৌর্য। ওই আওয়াজে ঘুম না ভাঙলে এরা হয়তো ডাকতও না। সদ্য পরিচিতের বাড়িতে ওভাবে ঘুমিয়ে পড়তে ভারী সংকোচ বোধ হয়েছিল সৌর্যর। ক্যামেরার ব্যাগ কাঁধে নিয়ে তাড়াতাড়ি নেমে আসছিল সিঁড়ি বেয়ে। মুখোমুখি হয়েছিল চন্দ্রা বৌদির। জিজ্ঞেস করলেন, চা খাবেন তো? আপনার দাদা ফিরেছেন। কুণ্ঠার সঙ্গে সৌর্য বলেছিল, খাবো, খেয়েই বেরিয়ে যাব। সরি, একেবারে অঘরে ঘুমিয়ে পড়েছিলাম। তাতে অসুবিধা কি, বলে রান্নাঘরে চলে গিয়েছিলেন বৌদি। এক বেলাতেই এরা কত আপন করে নিয়েছে সৌর্যকে। শহর হলে এটা হতো না। ওখানে লোক বেশি, অবিশ্বাসও বেশি। বসার ঘরে ঢুকতেই মলয়দা জানতে চাইলেন, আজই ফিরবেন নাকি কলকাতায়? সৌর্য বলেছিল, না, অন্ধকারে হাইওয়েতে গাড়ি চালানোর রিস্ক হয়ে যায়। আর একটু পরেই তো আলো পড়ে যাবে। কাল ভোরে বেরিয়ে যাব। রাতটা তাহলে আমাদের বাড়িতেই কাটিয়ে যান। আপনার সঙ্গে গল্প করার তো সময়ই পেলাম না, বলেছিলেন মলয়দা। প্রস্তাবটার জন্য প্রস্তুত ছিল না সৌর্য। বলে উঠেছিল,
না না, ঘাটশিলায় আমার নামে হোটেলের রুম বুক করা আছে। আবারও সিলি মিস্টেক। মিথ্যেটা জমল না। মলায়দা এলাকার লোক। জিজ্ঞেস করেছিলেন, ঘাটশিলার কোন হোটেলে? একটারও নাম জানে না সূর্য। বুদ্ধি করে বলেছিল, ঘাটশিলায় পৌঁছে প্রোডাকশনকে ফোন করে জেনে নেব। মলায়দার সঙ্গে চা খেতে খেতে কৌতূহল মিটিয়ে নিয়েছিল সূর্য। প্রশ্নটা অনেকক্ষণ ধরেই উকি মারছিল। জিজ্ঞেস করেছিল, আপনি এরকম একটা ফাঁকা নির্জন জায়গায় বাড়ি কিনলেন কেন? অফিস তো গালুডিতে, ওখানেই থাকতে পারতেন। গালুডিতেই ছিলাম, নিজের বাড়ি ছিল। ক্রমশ ব্যস্ত শহর হয়ে উঠেছে জায়গাটা, তাই একটু দূরে চলে এলাম, বলেছিলেন মলয়দা। সূর্য বলেছিল, শহরে অনেক সুবিধাও তো আছে, বাচ্চাদের লেখাপড়া, হাতের কাছে ডাক্তার, হাসপাতাল। এখান থেকে আপনার অফিস, বাচ্চাদের স্কুল যাতায়াতেই তো অনেকটা সময় খরচ হয়ে যায়। তারপর এত ফাঁকা জায়গায় আছেন, চুরি ডাকাতির ভয়ও নিশ্চয়ই আছে। চুরি ডাকাতির মতো মূল্যবান কিছুই আমার কাছে নেই। চোর ডাকাতরাও নিশ্চয়ই সে খবর রাখে। তাছাড়া চুরি ডাকাতির ভয়ে গোটা জীবনটা শহরে বন্দি করে রাখার কোনো মানে হয় না। একটাই তো জীবন, এবং সেটাও খুব একটা বড়ও নয়। প্রকৃতি না দেখেই মরে যাব। এখানে কি অসাধারণ সূর্যোদয় সূর্যাস্ত হয় আপনি ভাবতেই পারবেন না। কখনো আবার দিগন্ত ঝাপসা করে দেওয়া অঝোরে বৃষ্টি, রাতে দেখা যায় আকাশ ভরা তারা। এগুলো তো আমার বাচ্চাদেরও দেখানো দরকার। হাসপাতাল ডাক্তার তো খুব দূরে নয়, বাইকে আধ ঘন্টা। আর এখানে থাকলে ঘন ঘন ডাক্তার হাসপাতালে যেতেই হয় না, বলে নিজের খেয়ালে হেসেছিলেন মলয়দা। বাবার কথা মনে পড়ে যাচ্ছিল সূর্যর। প্রায় বলতো, বুঝলি বাবান, গ্রামের দিকে একটা বাড়ি করে রাখতে হবে। শহরে হাঁপিয়ে উঠলে কটা দিন আমরা ওখানে গিয়ে থেকে আসব। সেই বাড়ি লাগোয়া একটা টলটলে পুকুর থাকবে, মাছ ধরবো সেখানে। বলতে বলতে বড় করে শ্বাস টানত বাবা। শহরের বাতাসে ঢুকত বুকে। গ্রামে বাড়ি হয়নি সূর্যদের। ইচ্ছে থাকলেও অনেকের যেমন হয়ে ওঠে না। বাবা সময়ও পায়নি। জীবন ছেড়ে চলে যেতে হলো তাড়াতাড়ি। জীবন সত্যি বড় ছোট। গতকাল সন্ধ্যের মুখে ওদের বাড়ি থেকে যখন ঘাটশিলার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে আসছে সূর্য, বাড়ির সবাই দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। হাত নেড়ে বিদায় জানিয়ে বাইকে উঠে পড়েছিল সূর্য। মনে মনে ঠিক করে নেয়, এখানে যদি শুটিং নাও হয় সে একাই আসবে আবার। কাটিয়ে যাবে 2 দিন, দেখবে প্রকৃতির অপার বৈভব। ভাবতে ভাবতে বাইকের স্পিড কমাতে হলো। রাস্তা ক্রস করছে ছাগল, সঙ্গে তার 3 সন্ততি নিয়ে। এরা ভীষণ দিশেহারা প্রকৃতির। গাড়ির শব্দ পেলে কে কোন দিকে দৌড়বে কোনো ঠিক নেই। রাস্তার দুপাশের জঙ্গল অনেকক্ষণ উধাও হয়েছে। এখন ফসল ভর্তি মাঠ। ছাগলগুলোকে পাশ কাটিয়ে ফের স্পিড তুলল সূর্য। হাইওয়ের মাইল ফলক জানালো কলকাতা এখনো 180 কিলোমিটার দূরে। ঘাটশিলার হোটেল থেকে আরও খানিকটা আগে বেরোতে পারলে ভালো হতো। বেশ সকালের দিকেই ঘুম ভেঙেছিল সূর্যর। ব্রেকফাস্ট দিতে দেরি করলো হোটেলের লোক। তারপর স্থানীয় অবরোধের জন্য ওর বেরোতে বেশ খানিকটা বেলা হয়ে গিয়েছে। এখানে আসার আগে মা বলেছিল, অতটা দূরে যাচ্ছিস, গাড়িটা নিয়ে যা। হাইওয়েতে টানা 4-5 ঘন্টা বাইক চালানো মোটেই ঠিক হবে না। বেরোনোর আগের রাতে খেতে বসে মা কথাগুলো বলেছিল। সূর্য বলেছিল, লোকেশনটা গ্রামের ঠিক কতটা ভেতরে আমি তো তা জানি না। হয়তো গাড়ি নিয়ে যাওয়ার মতো রাস্তা নেই। বাইকের এটাই তো সুবিধে, যে কোনো ধরনের রাস্তাতেও চালানো যায়। মা বলেছিল, আসল কথাটা বল। বাবার মতো তোরও গাড়ির প্রতি অনীহা, পারতপক্ষে চড়িসই না। গাড়িটা এবার আমি বেচে দেবো ভাবছি। ফালতু সেন্টিমেন্টাল হচ্ছ। গাড়ি চালানো, রাস্তার ব্যাপার স্যাপারে কিছু বোঝো? মাকে খানিকটা ধমকি দিয়েছিল সূর্য। গুম মেরে গিয়েছিল মা, আর কিছু বলেনি। সূর্যকে গাড়ি নিয়ে বেরোতে বলাটা মায়ের মুদ্রাদোষ হয়ে গিয়েছে। বাবা মারা যাওয়ার পর থেকেই এটা হয়েছে। মা কলেজে যাতায়াতের সুবিধার জন্য গাড়িটা কিনেছিল। কলেজ বরানগরে। যাদবপুর থেকে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা মায়ের আর পোষাচ্ছিল না।
কলেজে অনেক ছুটি ছাটা থাকে। বাবা ছুটি সপ্তাহে একদিন। মায়ের যেদিন কলেজ থাকতো না, বাবাকে বলতো গাড়িটা নিয়ে অফিসে যাও। মানিক কাকা সৌর্যদের মাইনে করা ড্রাইভার, এখনো মানিক কাকাই চালায়। বাবা গাড়ি নিয়ে যেতে চাইতো না, বলতো ধুর, গাড়ি ফাড়ির কি দরকার, অফিস তো কাছেই, পার্ক স্ট্রিট, বাসে ভিড় থাকলে ট্যাক্সি নিয়ে নেব। কেন নেবে ট্যাক্সি? মানিক বসে বসে মাইনে নেবে, ব্যাংকে গাড়ির ইনস্টলমেন্ট শোধ করব, আর গাড়িটা গ্যারেজবন্দি হয়ে পড়ে থাকবে। তার উপর আবার ট্যাক্সি ভাড়া। অযথা এভাবে টাকা অপচয়ের কোনো মানে হয়? মাথা গরম করে বলে উঠত মা। মস্করার হাসি এসে বাবা বলতো, গাড়ি করে অফিসে গেলে কাজের আগে ওয়ার্ম আপটা ঠিক হয় না, স্পিড আসতে একটু দেরি হয় কাজে। রাস্তায় বেরিয়ে দৌড়ে বাস ধরবো, ট্যাক্সি দাঁড় করাবো ছুটে গিয়ে, এই যে একটা হন্তদন্ত ভাব, এটাতেই গা বেশ গরম হয়ে যায়। বাবাকে একা গাড়ি ব্যবহার করতে বললেই এই রকম নিত্য নতুন ছুতোনাতা তুলত। মা একবার বাবাকে গাড়ি চালানো শিখে নেওয়ার জন্য চাপ দিতে লাগলো, তাতে যদি বাবার গাড়ি চড়ার প্রতি আগ্রহ জন্মায়। বাবা কিছুতেই শিখবে না, অজুহাত দিল বয়সে। বলল, এখন রিফ্লেক্স কমে গেছে, বাইক স্কুটার চালানোরই অভিজ্ঞতা নেই। আমার ড্রাইভিংয়ে কারোর যদি প্রাণ যায় খুব বাজে হবে ব্যাপারটা, জেল খাটতে হতে পারে। বাবার ওই রকম নানা টালবাহানার মাঝে সৌর্য গাড়ি চালানো শিখে নিল মানিক কাকার কাছে। তখন ক্লাস 11, বাইক চালানো শিখলো তারও পরে। সৌর্যকে গাড়ি বাইক চালাতে দেখলে বারণ করতো না বাবা, নিজের বেলাতেই যত অস্বস্তি। বাবার গাড়ি এড়িয়ে যাওয়াটাকে বছর তিনেক সহ্য করার পর মা বিস্ফোরণ ঘটালো একদিন। বাবার পা মচকে গিয়েছিল আগের দিন, হাঁটতে অসুবিধে হচ্ছে, তবু বাস ট্যাক্সিতেই যাবে অফিসে। টেবিলে তখন খেতে বসেছে বাবা, এরপর অফিস যাবে। মা বলল, মানিককে ডাকছি, আজ গাড়িতেই চলে যাও। না না, দরকার নেই, খুব একটা সমস্যা হচ্ছে না, বলেছিল বাবা। মা বলল, তোমার পায়ের ব্যথার চেয়েও বেশি সমস্যা ওই গাড়িটাতে অফিসে যাবা? বাবা আন্দাজ করতে পেরেছিল মা কোনো কড়া কথা বলতে চলেছে, তাই রাগ কমাতে হাসি মুখ তুলে বলেছিল, আচ্ছা, আমি কি তোমাদের সঙ্গে গাড়ি চেপে এদিকে ওদিকে যাই না? বিয়ে বাড়ি, শপিং, এমনকি শর্ট ট্রিপেও তো গিয়েছি। মা বলল, কিন্তু একা গাড়ি চড়াটা তুমি সব সময়ই এড়িয়ে গিয়েছো, কারণ গাড়িটা আমি কিনেছি। বউয়ের গাড়িতে একা চাপতে তোমার লজ্জা হয়, পৌরুষে বাঁধে, অথচ নিজেকে উদারমনস্ক মানুষ প্রমাণ করার চেষ্টাও করে যাও সর্বক্ষণ। লোকে তোমাকে তাই বলেই জানে, আসলে পুরোটা ভান। খাওয়া থেমে গিয়েছিল বাবার, মায়ের মুখের দিকে তাকিয়েছিল বিস্ময় কষ্টে, আহত চোখ মুখ কুঁচকে যাচ্ছিল। বাবার ওই এক্সপ্রেশন আজও চোখের সামনে ভাসে সৌর্যর। ওই দিন জানালার ধারে সোফায় বসে কাগজ পড়ছিল সৌর্য। মাকে এই ধরনের কড়া কথা আগে কোনো দিনও বলতে শোনেনি। একটু সময় নিয়ে বাবা বলেছিল, মানিককে ডাকো, গাড়িতেই যাব অফিসে। সেদিন মানিক কাকা বাবাকে অফিসে দিয়ে এলো, নিয়েও এলো। সৌর্য সারাদিন ভেবে গেল, সত্যিই কি তাই? বাবা মায়ের রোজগারকে আলাদা করে দেখে, মায়ের উপার্জন নিজের জন্য ব্যবহার হোক চায় না। তাহলে যে সৌর্য এতদিন মনে করতো তারা তিনজনই একটা ইউনিট, সেটা ভুল। অদৃশ্য একটা ভেদাভেদ আছে। ভাবনাটা সৌর্যকে মানসিকভাবে অস্থির করে তুলেছিল। নিরাপত্তাহীনতায় ভুগছিল সে। মনে হচ্ছিল একসঙ্গে থাকলেও আসলে তারা তিনজনেই একা। মা মুখ খোলার ফলে এতদিনে বিষয়টা প্রকাশ্যে এলো। ডিনারে বসার আগে বাবাকে খানিকক্ষণের জন্য একা পেয়েছিল সৌর্য। মা তখনও কিচেনে। বাবাকে জিজ্ঞেস করেছিল, সত্যি কি মা গাড়িটা কিনেছে বলে তুমি উঠতে চাও না? মাথা নেড়ে না বুঝিয়ে দিয়েছিল বাবা। তারপর নিরাসক্ত গলায় বলতে শুরু করেছিল, তোর মা যে কেন আমাকে ভুল বুঝছে মাথায় আসছে না। ও তো দেখেছে বৈভব আমি বরাবরই এগিয়ে চলি। তুইও নিশ্চয়ই লক্ষ্য করেছিস বড়লোকি শখ শৌখিনতার প্রতি আমার আগ্রহ কম। কথাটা কেটে সৌর্য বলেছিল, গাড়ি চড়াকে আজকাল আর কেউ বড়লোকি বলে ধরে না বাবা। গাড়ি এখন প্রয়োজনের মধ্যেই পড়ে। মাও তো ওটা শখ করে কেনেনি,
দরকার পড়েছে বলেই তো কিনেছে। কিন্তু আমার তো দরকার নেই। তোর মায়ের যাতায়াতে অসুবিধা হয়, চড়ুক গাড়ি, আমাকে কেন জোর করছে? বাবা বলেছিল। সূর্য বলেছিল, তুমিও যদি 2-1 দিন অফিসে গাড়ি নিয়ে যাও তাহলে সমস্যাটা কোথায়? যথেষ্ট উঁচু পোস্টে চাকরি করো। অফিসের লোক টোনটিটকিরি করবে তাও তো নয়। না, তা কেউ করবে না। আমার ভেতর থেকেই কে যেন বলে, মানকুণ্ডু স্টেশন থেকে তোমাদের বাড়ির দূরত্ব ছিল 2.5 কিলোমিটার। তোমার বাবা রোজ পায়ে হেঁটে অফিসে ট্রেন ধরতে যেতেন। বাড়িতে একটাই সাইকেল, দূরে কোথাও যেতে হলে বাড়ির 2 ছেলে সেটা ব্যবহার করত। কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন তোমার বাবা। এমন নয় যে ওই রকম পরিবার এখন নেই, প্রচুর আছে। বাবারা ছেলে মেয়েদের জন্য বাসের ভাড়া, অটোর ভাড়া বাঁচিয়ে হেঁটে চলেছে। মা কম খেয়ে সন্তানদের পেট ভরাচ্ছে। তুমি কলেজে ধনতন্ত্রের বিরুদ্ধে বক্তৃতা দিতে, চাইতে সাম্যবাদ প্রতিষ্ঠিত হোক, হয়নি। তুমি চলেছ গাড়ি চেপে অফিসে। আরও অনেক কথা বলে যাচ্ছিল বাবা, বেশ আবেগতাড়িত হয়ে পড়েছিল। সূর্য বাবার লজিকগুলো ধরতে পারলেও অনুভূতিটা সেভাবে ছুঁতে পারছিল না, কেননা সে অভাবের সংসারে বড় হয়নি, তখনও কলেজে ঢোকেনি। ধনতন্ত্র, সাম্যবাদ নিয়ে ছাত্ররা লেকচার দেয় কিনা জানে না। বাবার কথা শেষ হওয়ার পর বলেছিল, তুমি আমাকে যা যা বললে মাকেও বলো, মা হয়তো তাহলে তোমাকে আর ভুল বুঝবে না। ধর তোর মা আমার ফিলিংসটা বুঝলো, তারপর কি করবে জানিস? গাড়িটা বিক্রি করে আবার আগের মতো বাসে অটোয় কলেজে যাবে, যা তোর মায়ের স্বাস্থ্যের পক্ষে মোটেই ঠিক হবে না। আমার ভাবনাটাকে আদর্শ মনে করবে। মনের ভেতর থেকে শখ শৌখিনতা করতে আমি যে বাধাটা পাই সেটা পাবে না, কারণ ওর জীবনটা কেটেছে সচ্ছলতায়। আমাকে সে কেন অনুসরণ করবে? আমি তো আদর্শ মানুষ হতে পারিনি। বাবার ওই কথাগুলো থেকে সূর্য এইটুকু অন্তত বুঝেছিল, ইউনাইটেড বলে কিছু হয় না। ওটা একটা শৃঙ্খলা বিধি, প্রত্যেক মানুষেরই আলাদা। এক সংসারে থাকলেও প্রত্যেকে আলাদা। মায়ের আর জানা হলো না বাবা কেন গাড়ি অ্যাভয়েড করত। সূর্য বলতে যায়নি। মা এখনো মনে করে বাবা মেল সভিনিস্ট। বউয়ের গাড়িটাকে নিজের মনে করতে পারত না। বাবার মৃত্যুর কারণ সেটাই বলে মনে করে মা। বাস থেকে নামতেই একটা গাড়ি ধাক্কা মেরেছিল বাবাকে। হেড ইনজুরি, ইন্টারনাল হ্যামারেজ। সেদিন সূর্যদের গাড়ি বাড়ির গ্যারেজেই পড়েছিল। সূর্য অনেকবার ভেবেছে বাবার সম্বন্ধে মায়ের ভুল ধারণাটা ভাঙিয়ে দেবে, কিন্তু পিছিয়ে এসেছে প্রতিবার। সব শুনে যদি মা বলে ওটাও একটা অজুহাত, সব মিথ্যে, তোকে বুঝিয়েছে, তুইও বুঝে গিয়েছিস। কলেজে তোর বাবা যে দলের রাজনীতি করত তাদের নেতারা কি এখন গাড়ি চড়ে না? গাড়ি তো কোন ছাড়, তাদের বিপুল সম্পত্তি আর লাইফস্টাইল দেখলে অবাক হয়ে যেতে হয়। এরাই একসময় সাম্যবাদের কথা বলতো। মায়ের যুক্তি খণ্ডাতে পারবে না সূর্য। এদিকে বাবা দৃষ্টিভঙ্গি সে মনের কোণে সযত্নে রেখে দিয়েছে, কোনোভাবেই অপমানিত হতে দেবে না সেই অনুভূতিটাকে। শেষ করলাম আজকে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস আরশির আকাশের প্রথম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।